চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা তাপ রসায়নের সেকেন্ড পার্ট তথা শেষ পার্ট নিয়ে কিছু কথা বলবো। আগের দিন ক্লাসে আমরা বিক্রিয়া তাপ, দহন তাপ, গঠন তাপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই ধরনের কিছু এনথালপি নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই আমরা ভৌত পরিবর্তনে এনথালপির পরিবর্তন নিয়ে কিছু কথা বলবো। তো ভৌত পরিবর্তনে এনথালপির পরিবর্তন, এই ভৌত পরিবর্তন বলতে কী ধরনের পরিবর্তনগুলো বোঝায়? দশা পরিবর্তন বলা হয় এদের। এক ভৌত অবস্থা থেকে আরেক ভৌত অবস্থায় এই পরিবর্তনগুলোকে বলা হয় ভৌত পরিবর্তন, অর্থাৎ দশার পরিবর্তন হবে। দশার পরিবর্তন, দশার পরিবর্তনে এনথালপির পরিবর্তন বোঝাবে। বোঝা গেছে? এনথালপির পরিবর্তন উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, কোন দশার পরিবর্তন বলতে কি বুঝি? যেমন কঠিন থেকে তরল, কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস, এই ধরনের পরিবর্তনগুলো, গ্যাসে পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে বলা হয় দশার পরিবর্তন তথা ভৌত পরিবর্তন। এই ধরনের পরিবর্তনগুলোতে কিন্তু এনথালপির পরিবর্তন ঘটে। আজকের ক্লাসের প্রথম অংশে আমরা এই ধরনের ভৌত পরিবর্তন বা দশার পরিবর্তনে এনথালপির পরিবর্তন নিয়ে কিছু কথা বলবো। তো মনে রাখবে, এই যে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কিছু তথ্য মনে রাখা দরকার। যেমন এই ধরনের পরিবর্তনগুলো যে ঘটে, ভৌত পরিবর্তনগুলো যে ঘটে, এই ভৌত পরিবর্তনে অণুর গঠন বা রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন কিন্তু ঘটে না। মনে থাকবে, ভৌত পরিবর্তনে অণুর গঠন বা রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? সেই সঙ্গে মনে রাখবে যে ভৌত পরিবর্তনে তাপ উৎপন্ন হতে পারে বা শোষিত হতে পারে। ফলে ভৌত পরিবর্তনে তাপ উৎপন্ন হতে পারে, তাপ শোষিত হতে পারে। এই তথ্যগুলো কিন্তু ভৌত পরিবর্তনে আমরা মনে রাখার চেষ্টা করব। সেই সঙ্গে মনে রাখবে যে ভৌত পরিবর্তনগুলো ঘটে, ভৌত পরিবর্তনে কি হয়? উষ্ণতা ও চাপ স্থির থাকে। এই পরিবর্তনগুলোতে উষ্ণতা আর চাপ স্থির থাকে। মনে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতা আর চাপে এই পরিবর্তনগুলো ঘটে। মনে রাখবে, নির্দিষ্ট উষ্ণতা আর চাপে এই পরিবর্তনগুলো সংঘটিত হয়। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সংঘটিত হয় ভৌত পরিবর্তনগুলো। নির্দিষ্ট চাপ আর উষ্ণতা সংঘটিত হয়। এবং এক্ষেত্রে মনে রাখবে যে এই পরিবর্তনগুলোতে কিন্তু কি হয়? উষ্ণতা স্থির থাকে, অর্থাৎ স্থির উষ্ণতায় পরিবর্তনগুলো ঘটে। উষ্ণতা স্থির থাকে। সেই সঙ্গে মনে রাখবে, যেহেতু নির্দিষ্ট চাপে ঘটে, নির্দিষ্ট চাপে ঘটায় এই পরিবর্তনগুলোর ক্ষেত্রে যে এনথালপি যে পরিবর্তন হয়, সেই এনথালপির পরিবর্তনটা গৃহীত বা বর্জিত তাপের সমান হয়। ফলে এই তথ্যগুলো ভৌত পরিবর্তনে মনে রাখা দরকার। কি ভৌত পরিবর্তন বলতে দশার পরিবর্তন বুঝি আমরা, যেমন কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস, এই পরিবর্তনগুলো। এই ধরনের পরিবর্তনে অণুর গঠন বা রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। তাপ উৎপন্ন হতে পারে বা তাপ শোষিত হতে পারে। আর ভৌত পরিবর্তনগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে সংঘটিত হয়। পরিবর্তনটা সংঘটিত হওয়ার সময় উষ্ণতা স্থির থাকে। আর যেহেতু নির্দিষ্ট চাপে ঘটনাগুলো ঘটে, সে কারণে এক্ষেত্রে এনথালপির পরিবর্তন শোষিত বা বর্জিত তাপের সমান হয়। আমরা এবার এই ভৌত পরিবর্তনের এরকম দুই একটা পরিবর্তন আমরা দেখব। যেমন ভৌত পরিবর্তন কঠিনের গলনের এনথালপি। ঠিক আছে? আমরা দেখব গলনের এনথালপি। গলনের এনথালপি এবং গলনের এনথালপি, এটা ফিউশন, গলনের এনথালপি বোঝাবে। এই গলনের এনথালপি কীরকম হবে বলো তো?
কাকে বলা হবে গলনের এনথালপি বলতে পারবে? তো ছোট্ট করে আমরা মনে রাখার চেষ্টা করব, গলনের এনথালপি স্থির উষ্ণতায়, স্থির চাপে মনে রাখবে, স্থির চাপে 1 মল কঠিন পদার্থ তার গলনাঙ্কে, কারণ গলনের লিনতাপটা আমরা তার কঠিন পদার্থের গলনাঙ্কে ঘটনাটা ঘটবে, ফলে তার গলনাঙ্কে সম্পূর্ণরূপে তরলে পরিণত হতে প্রয়োজনীয় তাপ, এটাকে আমরা বলবো গলনের এনথালপি। স্থির চাপে মনে রাখবে ভালো করে, ছোট্ট সংজ্ঞা খুব সহজ করে মনে রাখা যেতে পারে। স্থির চাপে 1 মল কঠিন পদার্থ তার গলনাঙ্কে সম্পূর্ণরূপে তরলে পরিণত হতে প্রয়োজনীয় তাপকে আমরা বলি গলনের এনথালপি। গলনের এনথালপির কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন গলনের এনথালপিতে কি হয়, সব সময় এটা একটা তাপগ্রাহী প্রক্রিয়া। গলনের এনথালপির ক্ষেত্রে সবসময় তাপ গৃহীত হয়, ফলে এটা তাপগ্রাহী প্রক্রিয়া। আর তাপগ্রাহী প্রক্রিয়া হয় গলনের এনথালপির মানটা তাহলে সবসময় কিন্তু ধনাত্মক হয়, ফলে কি হয়, ডেল এইচ ফিউশন এটা সবসময় পজিটিভ হয়। মনে থাকবে তো কথাটা, ডেল এইচটা সবসময় পজিটিভ হবে। আর এক্ষেত্রে মনে রাখবে যে এই যে গলনের এনথালপিটা কি নির্দেশ করে বলো তো? গলনের এনথালপিটা নির্দেশ করে এই যে গঠনকারী কণার আকর্ষণ বলের পরিমাপক। মনে থাকবে। সেই সঙ্গে মনে রাখবে গলনের এনথালপি আসলে কি বলতো? গলনের এনথালপিটা সেটা হলো গলনের এনথালপি হলো কি? সেটা হলো গলনের মোলার লিনতাপের সমান হয়। বুঝতে পেরেছ? এটা আসলে কি? গলনের মোলার লিনতাপের সমান। মনে থাকবে কথাটা। সেই সঙ্গে মনে রাখবে ডেল এইচ ফিউশনের মান যত বেশি হবে, ঠিক আছে, যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে। যেহেতু আকর্ষণ বলের পরিমাপক, ফলে আকর্ষণ বল তত বেশি হবে। এই হলো ছোট্ট স্টেটমেন্ট, মনে রাখবে, তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে গলনের এনথালপি বলতে আমরা কি বুঝবো? বোঝা গেছে নিশ্চয়ই। স্থির চাপে 1 মল কঠিন পদার্থ তার গলনাঙ্কে সম্পূর্ণরূপে তরলে পরিণত হতে যে প্রয়োজনীয় তাপ, সেটাকে বলা হয় গলনের এনথালপি। এবং গলনের এনথালপিতে সবসময় তাপের দরকার হয়, সে কারণে এটা তাপগ্রাহী প্রক্রিয়া এবং এর মানটা সবসময় পজিটিভ হয়, ডেল এইচের মানটা। ঠিক আছে, আসলে এটা গলনের এনথালপিটা কার সমান বলো তো? মোলার লিনতাপের সমান। গলনের যে মোলার লিনতাপ, সে লিনতাপের সমান। ঠিক আছে। আর গলনের এনথালপি দ্বারা কি বোঝায়, কি নির্দেশ করে এটা? এর বৈশিষ্ট্য কি? এটা হলো গঠনকারী কণাগুলোর আকর্ষণ বলের পরিমাপক। ফলে গলনের এনথালপির মান যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে। আমরা এবার যদি একটা উদাহরণ মনে রাখার চেষ্টা করি, উদাহরণ যেমন 0 ডিগ্রি সি ও 1 ATM চাপে বরফের গলনের এনথালপি সমান 6.02 কিলোজুল পার মল। বোঝা গেছে? এর মানে কি বলতো? অর্থাৎ তাহলে বরফ গলনের লিনতাপ 6.02 কিলোজুল পার মল। এর অর্থ কি? এর অর্থ হলো 0 ডিগ্রি সি ও 1 ATM চাপে 1 মল বরফ জলে পরিণত হতে 6.02 কিলোজুল তাপ প্রয়োজন। তাই কিনা বলো? তাপ প্রয়োজন।
বোঝা গেছে? তাহলে বরফ গলনের এনথালপি এত কিলোজুল পার মোল, অর্থাৎ 0 ডিগ্রি সেও 1 atm চাপে 1 মল বরফ জলে পরিণত হতে এত ক্যালোরি তাপ প্রয়োজন। এই হলো গলনের এনথালপি, ছোট্ট একটা ধারণা। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে স্থির চাপে 1 মল কঠিন পদার্থকে তার গলনাঙ্কে আমরা তরলে পরিণত করব, তার জন্য যে তাপ প্রয়োজন হয়। এবার কঠিনীভবনের এনথালপি তাহলে কি হবে? কঠিনীভবনের এনথালপি তো মনে রাখবে কঠিনীভবনটা কি? কঠিনীভবন গলনের বিপরীত প্রক্রিয়া। মনে থাকবে কথাটা, কঠিনীভবন হলো গলনের একদম বিপরীত প্রক্রিয়া। বোঝা গেছে? ফলে কোনো একটা পদার্থের গলনের এনথালপি যা হবে কঠিনীভবনের এনথালপি তাই হবে, কিন্তু চিহ্নটা শুধু বিপরীত হবে। বোঝা গেছে? তাহলে মনে রাখবে যে কঠিনীভবনের এনথালপি সমান মাইনাস ইন্টু গলনের এনথালপি। যেহেতু গলনের এনথালপি ধনাত্মক হয়, ফলে কঠিনের এনথালপি ঋণাত্মক হয়, গলনের এনথালপি। বোঝা গেছে? কোনো খুব সহজ আছে। তাহলে একটা পদার্থের কঠিনীভবনের এনথালপি কত হবে? গলনের এনথালপি যা হবে, বোঝা গেছে? গলনের এনথালপির মানটাই কঠিনীভবনের এনথালপি হবে, কিন্তু চিহ্নটা শুধু নেগেটিভ হবে। যেমন বরফ গলনের এনথালপি আমরা দেখলাম 6.02 কিলোজুল পার মল। তাহলে 1 মল জলকে বরফে পরিণত করতে, অর্থাৎ 1 মল জলের 0 ডিগ্রি সি আর 1 atm চাপে বরফে পরিণত করতে এনথালপি পরিবর্তন কত হবে? -6.02 কিলোজুল পার মল। এই হলো কঠিনীভবনের এনথালপি ধারণা। ঠিক আছে? তোমরা বলতে পারবে যে আমরা যদি গলনের এনথালপিকে যদি আমরা ক্যালোরিতে প্রকাশ করি, গলনের এনথালপি ক্যালোরি এককে কি হবে? বাষ্পীভবনের এনথালপি পরিবর্তন। বাষ্পীভবনের এনথালপি, এই জিনিসটা কি বলো তো? বাষ্পীভবন কথাটার মধ্যে লুকিয়ে আছে। বাষ্পীভবন বলতে আমরা কি বুঝি? স্থির চাপে 1 মল কোনো তরল পদার্থ তার স্ফুটনাঙ্কে সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তরিত হলে এনথালপি যে পরিবর্তন হবে তাকে বলা হবে বাষ্পীভবনের এনথালপি। বোঝা গেছে? ভ্যাপরাইজেশন। ফলে মনে রাখবো ছোট্ট করে, পরীক্ষায় লেখার জন্য যে কথাটা মনে রাখবো, স্থির চাপে 1 মল তরল তার স্ফুটনাঙ্কে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। এই প্রয়োজনীয় তাপকে বলা হয় বাষ্পীভবন এনথালপি। ছোট্ট করে মনে রাখতে হবে, বড় কথাটাকে আমরা খুব সহজ করে বলতে পারি। দেখো, স্থির চাপে 1 মল তরল তার স্ফুটনাঙ্কে ঘটনাটা ঘটবে যে তরল বাষ্পে পরিণত হবে। 1 মল তরল তার স্ফুটনাঙ্কে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপকে বলা হবে বাষ্পীভবনের এনথালপি। আমরা বাষ্পীভবনের এনথালপির কিছু বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। আসলে বাষ্পীভবনের এনথালপি কী বলো তো? এটা হলো বাষ্পীভবনের মোলার লীন তাপ। বাষ্পীভবনের মোলার লীন তাপের সমান। বোঝা গেছে? বাষ্পীভবনের এনথালপিটা কী হয়? বাষ্পীভবনের মোলার লীন তাপের সমান হয়।
এবং এই প্রক্রিয়াটাতে কিন্তু তাপের প্রয়োজন হয়, ফলে প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা কিন্তু তাপগ্রাহী প্রক্রিয়া, তাপগ্রাহী প্রক্রিয়া। আর তাপগ্রাহী প্রক্রিয়া যদি হয় তাহলে ডেল এইচ ভ্যাপ অর্থাৎ বাষ্পীভবনের এনথালপিটা সবসময় পজিটিভ হয়, ফলে ডেল এইচ বাষ্পীভবনের এনথালপিটা কী হয়, সর্বদা পজিটিভ হয়। আর আসলে এটার বৈশিষ্ট্য কী বলতো, এটা কি নির্দেশ করে, বাষ্পীভবনের এনথালপিটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে আন্তরাণবিক আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাপক, আকর্ষণ বলের পরিমাপক। বোঝা গেছে কীরকম পরিমাপক, ডেল এইচ অর্থাৎ বাষ্পীভবনের এনথালপি যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি, আকর্ষণ বল তত বেশি হবে। বোঝা গেছে, যেমন আমরা যদি বলি, যেমন ডেল এইচ জলের বেনজিনের থেকে বেশি, ডেল এইচ বেনজিন অপেক্ষা বেশি, এই কথা বোঝা গেছে। ফলে এর মানে হলো 1 মল জলকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ 1 মল বেনজিন অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, আমরা যদি একটা উদাহরণের কথা বলি, উদাহরণ যেমন 100 ডিগ্রি সি ও 1 atm চাপে জলের ডেল এইচ ভ্যাপ জলের বাষ্পীভবনের লীন তাপ সমান 40.4 কিলোজুল পার মল। এর মানে কি বলতো, জলের বাষ্পীভবনের লীন তাপ এত কিলোজুল পার মল, অর্থাৎ 1 মল জলকে বাষ্পে পরিণত করতে 40.3 কিলোজুল তাপ প্রয়োজন। 100 মনে থাকবে, তাপ প্রয়োজন 100 ডিগ্রি সি ও 1 atm চাপে 1 মল জলকে বাষ্পে পরিণত করতে 40.3 কিলোজুল তাপ প্রয়োজন। এই হলো বাষ্পীভবনের এনথালপি। বোঝা গেছে, হিট অফ ভ্যাপরাইজেশন কাকে বলে, স্থির চাপে 1 মল তরল তার স্ফুটনাঙ্কে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় বাষ্পীভবনের এনথালপি। বাষ্পীভবনের এনথালপিটা আসলে কি বলতো, এটা মোলার লীন তাপ, বাষ্পীভবনের মোলার লীন তাপ, এবং এই প্রক্রিয়াটাতে তাপ শোষিত হয় বলে এটা তাপগ্রাহী প্রক্রিয়া, এবং তাপগ্রাহী প্রক্রিয়া হয় ডেল এইচটা সবসময় পজিটিভ হয়। আর এটা আসলে কিসের পরিমাপক বলতো, আন্তরাণবিক আকর্ষণ বলের পরিমাপক। ফলে ডেল এইচ ভ্যাপরাইজেশনের মান যত বেশি হবে তার আন্তরাণবিক আকর্ষণ বলের মান তত বেশি হবে, ফলে সমান পরিমাণ সেই পদার্থটাকে বাষ্পে পরিণত করতে তত বেশি তাপশক্তি দরকার হবে। যেমন জলের বাষ্পীভবনের এনথালপি বেনজিন অপেক্ষা বেশি, ফলে একই শর্তে 1 মল জলকে বাষ্পে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপ 1 মল বেনজিন অপেক্ষা বেশি হবে। জলের বাষ্পীভবনের লীন তাপ 40 কিলোজুল পার মল। কথাটার অর্থ কী বলতো, কথাটার অর্থ হলো 100 ডিগ্রি সি 1 atm চাপে 1 মল জলকে বাষ্পে পরিণত করার জন্য 40.3 কিলোজুল পার মল তাপশক্তি দরকার হবে। এই হলো বাষ্পীভবনের এনথালপি। ঠিক আছে, আমরা আবার এর বিপরীত প্রক্রিয়াটার কথা যদি বলি, ঘনীভবনের এনথালপির পরিবর্তন কীরকম হবে। ঘনীভবনের এনথালপি, ঘনীভবনের এনথালপি হলো বাষ্পীভবনের ঠিক বিপরীত প্রক্রিয়া। ঘনীভবনের এনথালপি, ঘনীভবনের এনথালপি কি হবে, ঘনীভবন প্রক্রিয়াটা একদম, ঘনীভবন বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া, বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। তাহলে ঘনীভবন যদি বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হয়
তাহলে আমরা খুব সহজে বলতে পারি কোনো একটা তরলের বাষ্পীভবনের এনথালপি যা হবে ঘনীভবনের এনথালপির মানটা তাই হবে, কিন্তু চিহ্নটা শুধু বিপরীত হবে। ফলে মনে রাখবে ঘনীভবনের এনথালপি, ঘনীভবনের এনথালপি কি হবে ইনটু বাষ্পীভবনের এনথালপি। এই হলো ঘনীভবনের এনথালপি। যেমন জলের বাষ্পীভবনের এনথালপি 40.3 কিলোজুল পার মোল, তাহলে জলীয় বাষ্পের ঘনীভবনের এনথালপি হবে -40.4 কিলোজুল পার মোল। খুব সহজে আমরা সেটা হিসাব করতে পারি এবং আমার তো মনে হয় বুঝতে পেরেছো, তাই কি না? ঘনীভবন হলো বাষ্পীভবনের ঠিক বিপরীত। ফলে কোনো একটা পদার্থের তরল পদার্থের বাষ্পীভবনের মানটা যা হবে ঘনীভবনের মানটা তাই হবে, শুধু চিহ্নটা বিপরীত হবে। বোঝা গেছে? আমরা এবার আরেক ধরনের এনথালপি দেখব, ঊর্ধ্বপাতনের এনথালপি। ঊর্ধ্বপাতন কথাটা শুনেছ? ঊর্ধ্বপাতনের এনথালপি। ঊর্ধ্বপাতনের এনথালপি তো কাকে বলে বলো তো? ঊর্ধ্বপাতন শব্দটা বলতে পারবে? যে সমস্ত পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। আর এই পরিবর্তনটাতেও কিন্তু এনথালপির পরিবর্তন হয়, আর এই পরিবর্তনটাকে আমরা বলি ঊর্ধ্বপাতনের এনথালপি। তাহলে ছোট করে মনে রাখবে ঊর্ধ্বপাতনের এনথালপি বলতে আমরা কি বুঝবো? মনে রাখবে একটা স্থির বা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। বোঝা গেছে নিশ্চয়ই? সহজ আছে। নির্দিষ্ট উষ্ণতার চাপে 1 মোল কঠিন পদার্থ সরাসরি কিন্তু বাষ্পে পরিণত হবে, তার জন্য যে তাপটা দরকার হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতনের এনথালপি। ফলে ঊর্ধ্বপাতনের এনথালপি এই প্রক্রিয়াটা কিন্তু একটি কি, এটা তাপগ্রাহী প্রক্রিয়া, তাপগ্রাহী প্রক্রিয়া। আর তাপগ্রাহী প্রক্রিয়া যদি হয় তাহলে কি হবে বলো তো? এক্ষেত্রে ΔH এর মানটা কিন্তু পজিটিভ হবে। মনে থাকবে কথাটা? এই ধরনের ঊর্ধ্বপাতনের যদি একটা উদাহরণের কথা বলি, উদাহরণ যেমন আয়োডিন, যেমন আয়োডিন I2 এর ঊর্ধ্বপাতনের এনথালপি, ঊর্ধ্বপাতনের এনথালপি প্রায় 62.3 কিলোজুল পার মোল। বোঝা গেছে? এর অর্থ কি বলো তো? অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি? অর্থাৎ 1 মোল কঠিন আয়োডিন সরাসরি বাষ্পে পরিণত হতে 62.3 কিলোজুল তাপ প্রয়োজন। এই হলো ঊর্ধ্বপাতনের এনথালপি। নিশ্চয়ই মনে থাকবে। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপকে বলা হয় ঊর্ধ্বপাতনের এনথালপি। এই ক্ষেত্রে তাপ গৃহীত হয়, তাপ প্রয়োজন হয় বলে এটা তাপগ্রাহী প্রক্রিয়া হয়, ΔH এর মানটা পজিটিভ হয়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে আমরা যে বলি ঘনীভবন, বলো তো এই ঘনীভবনের ΔH এর মানটা কি হয়, পজিটিভ না নেগেটিভ? প্রশমন তাপ। আর একটা এনথালপি নিয়ে আমরা কথা বলবো। প্রশমন বিক্রিয়ার নাম শোনা আছে নিশ্চয়ই। অ্যাসিড দিয়ে ক্ষার বা ক্ষার দিয়ে অ্যাসিডের যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এই ধরনের প্রশমন বিক্রিয়া কিন্তু তাপের হ্রাস বৃদ্ধি হয়। আমরা এই সম্পর্কে একটা ছোট্ট ধারণা তৈরি করার চেষ্টা করব। প্রশমন তাপ বলতে আমরা কি বুঝবো এবং প্রশমন তাপের পরিবর্তন কি হয়। তো প্রথমে আমাদের জেনে রাখা ভালো যে প্রশমন তাপ বলতে আমরা ছোট করে যে জিনিসটা মনে রাখবো। তো বোঝা গেছে কথাটা? মনে রাখবে একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে
1 গ্রাম তুলাঙ্ক 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড, কারণ প্রশমন বিক্রিয়ার সাথে অ্যাসিড রাখার ফলে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 গ্রাম তুলাঙ্ক অ্যাসিড ও 1 গ্রাম তুলাঙ্ক ক্ষারের প্রশমনে প্রয়োজনীয় তাপকে বলা হবে প্রশমন তাপ। মনে থাকবে, ছোট্ট সংজ্ঞা, আরও ছোট করে দিলাম, বইতে বেশ বড় বড় করে দেওয়া আছে, একদম ছোট্ট করে খুব সহজে আমরা মনে রাখবো। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 গ্রাম তুলাঙ্ক অ্যাসিড, মনে রাখবে ভালো করে, 1 গ্রাম তুলাঙ্ক অ্যাসিড ও 1 গ্রাম তুলাঙ্ক ক্ষারের প্রশমনে প্রয়োজনীয় তাপকে বলা হবে প্রশমন তাপ। 1 গ্রাম তুলাঙ্ক অ্যাসিডকে 1 গ্রাম তুলাঙ্ক ক্ষার দিয়ে প্রশমিত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় বা যে পরিমাণ তাপের পরিবর্তনের প্রয়োজনীয় তাপ না বলে আমরা বলতে পারি প্রশমনে তাপের যে পরিবর্তন হয়, তাপের পরিবর্তন। মনে থাকবে কথাটা, তাপের পরিবর্তনকে আমরা বলবো প্রশমন তাপ। বোঝা গেছে নিশ্চয়ই? প্রশমন তাপের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, মনে রাখবে। প্রশমন তাপের মানটা নির্ভর করবে অ্যাসিড এবং ক্ষারের তীব্রতার উপর। কীরকম নির্ভর করবে? যেমন তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যদি হয়, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক হয়। মনে থাকবে কথাটা, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি হয় তাহলে প্রশমন তাপের মান সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে? এবং এই মানটা কত হয় জানো? এই ধ্রুবক হয়, এবং এই মান ΔHn সমান হয় -57.3 কিলোজুল পার মল। মনে থাকবে কথাটা। ফলে প্রশমন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক হয়, এবং এই মানটা কত হয়? -57.3 কিলোজুল পার মল। কেন হয় বলো তো? কারণ কি? কারণ হিসাবে যদি বলা হয়, কারণ কি? কারণ তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের যে প্রশমন তাপের মান কি কেবলমাত্র প্রদত্ত বিক্রিয়ার উপর নির্ভর করে। মনে থাকবে তো? প্রদত্ত বিক্রিয়ার উপর নির্ভর করে। কোন বিক্রিয়াটা? H+ OH- থেকে যে H2O তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটার উপর নির্ভর করে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে যেহেতু এই বিক্রিয়াটার উপর নির্ভর করে, কেবলমাত্র এই বিক্রিয়াটার উপর নির্ভর করে, আর এই বিক্রিয়াটার ΔH এর মান -57.3 কিলোজুল, ফলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কিন্তু ধ্রুবক হয়। বোঝা গেছে নিশ্চয়ই? কিন্তু এদের মধ্যে যে কোনো একটি যদি মৃদু হয়, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের মধ্যে যে কোনো একটা যদি মৃদু হয়, মৃদু হলে সেক্ষেত্রে ΔH এর মান আর নির্দিষ্ট হয় না। কেন? কারণ কি বলতে পারবে? যে কোনো একটা মৃদু হলে আর ধ্রুবক হয় না কেন, নির্দিষ্ট হয় না কেন? কারণ যে কোনো একটা মৃদু হলে এই বিয়োজন বা আয়নায়নটা চলতে থাকে। যে কোনো একটা যদি মৃদু হয় তাহলে সেটা ধীরে ধীরে ভাঙতেই থাকবে, সময়ের সাথে সাথে সেটা ভাঙতে থাকবে। কিন্তু তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার প্রথম থেকে 100% ভেঙে থাকে, ফলে আর তাদের ক্ষেত্রে আয়নায়নের ব্যাপার থাকে না। কিন্তু যে কোনো একটা যদি মৃদু হয় তাহলে আয়নায়ন চলতে থাকে, এবং এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে তাপ শোষিত হয়। মনে থাকবে? এক্ষেত্রে কিন্তু তাপ কি হয়? শোষিত হয়। আয়নায়নের তাপ শোষিত হয়, ভালো করে মনে রাখবে।
আর যদি তাপ শোষিত হয় তাহলে কি হবে বলো তো? ফলে কি হয় এক্ষেত্রে ডেল এইচ অর্থাৎ প্রশমন তাপের মান এর মান কি হয়? কিছুটা কম হয়। প্রথমত নির্দিষ্ট হবে না, দ্বিতীয়ত কম হবে, কারণ এক্ষেত্রে কিন্তু তাপ শোষিত। এক্ষেত্রে দুটো, একটা হলো এই বিক্রিয়াটাও তো মৃদু অ্যাসিডের ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঘটবে, অসুবিধা কিছু নাই। মৃদু অ্যাসিডের ক্ষেত্রেও, মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রেও এই বিক্রিয়াটা ঘটবে এবং তার জন্য এই এনার্জিটা পাওয়া যাবে। কিন্তু এছাড়াও আরেকটা ঘটনা ঘটবে সেটা হলো আয়নায়ন, এবং আয়নায়ন প্রক্রিয়াটাতে তাপ শোষিত হয়। ফলে যে কোনো একটা যদি মৃদু হয় তাহলে এতটা তাপ কিন্তু আর পাওয়া যায় না, এর থেকে কম তাপ পাওয়া যায়। আর এই হলো প্রশমন তাপের একটা ছোট্ট আইডিয়া, বোঝা গেছে নিশ্চয়ই? আরেকবার বলি তাহলে, প্রশমন তাপ বলতে আমরা আগে কি বুঝবো? একটা নির্দিষ্ট উষ্ণতা চাপে 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড এবং 1 গ্রাম তুল্যাঙ্ক ক্ষারের প্রশমনের ফলে যে তাপের পরিবর্তন হয় তাকে বলা হয় প্রশমন তাপ। এবার অ্যাসিড এবং ক্ষারের প্রকৃতির উপর কিন্তু প্রশমন তাপের মানটা নির্ভর করে। কীরকম নির্ভর করে? দুটো যদি তীব্র হয়, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রশমন তাপের মান কেবলমাত্র এই বিক্রিয়াটার উপর নির্ভর করে এবং এই বিক্রিয়াটার প্রশমন তাপের মান ধ্রুবক। ফলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক হয়। কিন্তু যদি এদের মধ্যে কোনো একটা মৃদু হয় তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটার জন্য তো এই তাপটা আমরা পাবো। কিন্তু এছাড়া পাশাপাশি আর একটা ঘটনা এখানে ঘটে, সেটা হলো আয়নায়ন, বিয়োজন। এবং সময়ের সাথে সাথে আয়নায়নটা চলতেই থাকে এবং আয়নায়নে কিন্তু তাপ শোষিত হয়। তাপ শোষিত হওয়ার ফলে কি হয় বলো তো? আমরা কিন্তু সামগ্রিকভাবে এই মানটা পাই না, এর থেকে কম মান পাই, কারণ এই মানটা এখান থেকে বাদ যায়। সে কারণে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার বা দুটোই যদি মৃদু হয় তাহলে প্রশমন তাপের মান কিন্তু নির্দিষ্ট হয় না। বোঝা গেছে? আমরা এবার আরও একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, হেসের সূত্র বা হেসের তাপ সমষ্টি। ভীষণ ইম্পর্টেন্ট তাপ রসায়নে হেসের সূত্র বা হেসের তাপ রসায়ন সূত্র, তাপ সমষ্টি সূত্র সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকসটা নিয়ে আমরা একটু কিছুক্ষণ আলোচনা করব। হেসের সূত্র, তাপ সমষ্টি সূত্র কি বলছে? খুব সহজ সূত্রটা, কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। বলছে কোনো একটা প্রক্রিয়া, রাসায়নিক পরিবর্তনই বলো, কোনো একটা প্রক্রিয়ার কথাই বলো, এক ধাপে যদি ঘটে তাহলে এনথালপি পরিবর্তন যা হবে সেই প্রক্রিয়াটাই যদি একাধিক ধাপে ঘটে তাহলে একাধিক ধাপে যে এনথালপির পরিবর্তনের সমষ্টিটা এক ধাপের সমান হবে যদি সেই পরিবর্তনটার প্রারম্ভিক আর অন্তিম অবস্থা একই হয়। অর্থাৎ প্রারম্ভিক এবং অন্তিম অবস্থা যদি একই হয় তাহলে কোন একটা পরিবর্তন এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক, এনথালপির পরিবর্তন কিন্তু একই হবে। বোঝা গেছে? এটাকে হেসের তাপ সমষ্টি সূত্র বলা হয়। আমরা পরীক্ষায় লেখার জন্য যেটুকু মনে রাখবো সেটুকু বলে দিই। একটা স্থির, বোঝা গেছে কথাটা? খুব সহজ সূত্রটা, কিন্তু খুব মানে ভালো করে মনে রাখতে হবে যে কোনো বিক্রিয়া বা যে কোনো পরিবর্তন এক ধাপে ঘটলে যে এনথালপির যে পরিবর্তন হয়, বিক্রিয়াটি একাধিক ধাপে ঘটলে বিভিন্ন ধাপে এনথালপির মোট পরিবর্তন এক ধাপের সমান হবে। কি শর্তে? যদি প্রারম্ভিক ও অন্তিম অবস্থা একই হয়।
এই হলো হেসের তাপ সমষ্টি সূত্র। ভালো সূত্র মনে রাখবে যে কোনো একটা বিক্রিয়া বা কোনো একটা প্রক্রিয়া যদি এক ধাপে ঘটে তাহলে সেক্ষেত্রে এনথালপির পরিবর্তন যা হবে সেই প্রক্রিয়াটায় যদি একাধিক ধাপে ঘটে তাহলে বিভিন্ন ধাপে যে এনথালপির মোট পরিবর্তনটা সেটা এক ধাপের সমান হবে, অর্থাৎ প্রথম ধাপের সমান হবে। বোঝা গেছে? যদি প্রারম্ভিক আর অন্তিম অবস্থা একই হয়, এইটাকে বলা হয় সংক্ষেপে হেসের সূত্র। এবং এই সূত্রটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, কিভাবে সূত্রটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। সূত্রটা বোঝা গেছে নিশ্চয়ই? কোনো একটা পরিবর্তন এক ধাপে ঘটলে এনথালপি পরিবর্তন যা হবে ওই পরিবর্তনটা যদি একাধিক ধাপে ঘটে তাহলে বিভিন্ন ধাপের এনথালপি সমষ্টিটা এক ধাপের সমান হবে যদি প্রারম্ভিক এবং অন্তিম অবস্থা একই হয়। তো আমরা ধরে নিলাম যে একটা পরিবর্তন, ধরে নিলাম যে একটি বিক্রিয়া, একটি রাসায়নিক বিক্রিয়া সেটা এ থেকে সরাসরি ডিতে উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে? একটা রাসায়নিক বিক্রিয়া এ থেকে সরাসরি ডি উৎপন্ন হয়। ডি উৎপন্ন হলে এনথালপির পরিবর্তন ডেল এইচ ওয়ান ধরি, বা বোঝা গেছে ডেল এইচ ওয়ান ধরি একটি বিক্রিয়া এ থেকে সরাসরি ডি উৎপন্ন হয় যেখানে এনথালপির পরিবর্তন এইচ ওয়ান। ঠিক আছে? আবার ওই বিক্রিয়াটি, যে নির্দিষ্ট বিক্রিয়াটি একটা ভিন্ন প্রক্রিয়ায় এ থেকে বি এবং বি থেকে আবার ডিতে পরিণত হয়। এবং এনথালপির পরিবর্তন যথাক্রমে ডেল এইচ টু ও ডেল এইচ থ্রি। বোঝা গেছে? তাহলে একটা পরিবর্তন যেটা সরাসরি এ থেকে ডি তৈরি হচ্ছে একটা প্রক্রিয়ায়, আর ওই বিক্রিয়াটাই অন্য একটা প্রক্রিয়ায় প্রথমে এ থেকে বি হচ্ছে, তারপরে বি থেকে ডিতে পরিণত হচ্ছে। তাহলে প্রারম্ভিক এবং অন্তিম অবস্থায় কি, এবং এটাকে আমরা যদি এভাবে প্রকাশ করতে পারি, ধরে নাও এ থেকে সরাসরি ডি হচ্ছে যেখানে এর মান ডেল এইচ ওয়ান, আরেকটা এ থেকে বি হচ্ছে এবং বি থেকে ডি হচ্ছে ডেল এইচ টু ডেল এইচ থ্রি। তাই কি না বলো? একটা এ থেকে সরাসরি ডিতে হচ্ছে, তাই তো? আর একটা প্রক্রিয়া কি হচ্ছে, ওই এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে। হেসের সূত্র অনুসারে কি বলছে? হেসের সূত্র অনুসারে কি হবে? হেসের সূত্র অনুসারে ডেল এইচ ওয়ান সমান ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি হবে। অর্থাৎ এক ধাপে পরিবর্তনটা ঘটলে এনথালপির পরিবর্তন যা হবে, একাধিক ধাপে পরিবর্তনটা ঘটলো বিভিন্ন ধাপে যে এনথালপির পরিবর্তনের সমষ্টি এক ধাপের সমান হবে। এটাকে আমরা ব্যাখ্যা হিসাবে হেসের সূত্রটাকেও ধরে নিতে পারি। বোঝা গেছে? মনে থাকবে তো? এবার আমরা দেখব যে হেসের সূত্রের প্রয়োগ। আমরা হেসের সূত্র থেকে যদি দেখে নিই, তো এই যে এক ধাপের পরিবর্তন এবং বিভিন্ন ধাপের পরিবর্তন থেকে আমরা বরাবরই একটা কথা বলে রাখি, সেটা হলো আসলে কি বলতো, হেসের সূত্রটা কিন্তু আসলে তাপগতিবিদ্যা যে আছে, তাপগতিবিদ্যার এটা খানিকটা ওই প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত আমরা বলে নিতে পারি। কিন্তু যদি বলা হয় কেন এটা ঘটনা ঘটে স্যার, এক ধাপে ঘটলে এনথালপি পরিবর্তন যা হয় একাধিক ধাপে ঘটলে বিভিন্ন ধাপে এনথালপি পরিবর্তনের সমষ্টি এক ধাপের সমান হয়, কারণ কি বলতো? কারণ আমরা কারণ হিসাবে বলতে পারি সেটা হলো যে এনথালপির পরিবর্তন, তাই না? এনথালপি হলো অবস্থাগত ধর্ম। এনথালপি অবস্থাগত ধর্ম, স্টেট ফাংশন। এনথালপি যদি অবস্থাগত ধর্ম হয় তাহলে এনথালপির পরিবর্তন কি হবে? এনথালপির পরিবর্তন
পথের উপর নির্ভরশীল হবে না, পথের উপর নির্ভরশীল নয়, কি প্রারম্ভিক ও অন্তিম অবস্থার উপর নির্ভরশীল, অন্তিম অবস্থার উপর নির্ভরশীল, তাই কিনা বলো? তাই তো আমরা পড়েছি, বোঝা গেছে। যেহেতু এনথালপি একটা অবস্থাগত ধর্ম, ফলে এনথালপির পরিবর্তন এটা কিন্তু পথের উপর নির্ভরশীল হবে না, এটা প্রারম্ভিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভরশীল। যেহেতু ধাপের সংখ্যার উপর, যেহেতু ধাপ সংখ্যার উপর নির্ভরশীল নয়, বোঝা গেছে কথাটা? কয়টা ধাপে প্রক্রিয়াটা ঘটলো সেই ধাপের সংখ্যার উপর নির্ভরশীল নয়, প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভরশীল হওয়ায় এই এক ধাপে সংঘটিত প্রক্রিয়া এনথালপির পরিবর্তন যা হয়, ওই প্রক্রিয়াটায় বিভিন্ন ধাপে সংঘটিত হলে এনথালপির পরিবর্তন তাই হয়, যেহেতু এনথালপি একটি অবস্থাগত ধর্ম। ঠিক আছে, এই জায়গাটা থেকে কিন্তু আমরা এরকম বক্তব্য আগে পেয়েছি। কোথায় পেয়েছি বলো তো? এই যে হেসের সূত্রটার এই বক্তব্যটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিন্তু পেয়েছি। সেই জন্য হেসের সূত্রটাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে একটা অনুসিদ্ধান্ত বলা হয়, বোঝা গেছে? হেসের সূত্রটা তাহলে আমরা কি বলতে পারি? হেসের সূত্র হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত। কেন এই কথাটা বলা হয়? প্রথম সূত্রে অনুসিদ্ধান্ত কেন বলা হয় বলো তো? আমরা দেখে নাও, আমরা ধরে নিলাম একটা প্রক্রিয়া এ থেকে সরাসরি সি তৈরি হচ্ছে, আর এই প্রক্রিয়াটাতে আমরা ধরে নিলাম প্রথমে এ থেকে বি এবং বি থেকে সি তৈরি হলো, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে একটা পরিবর্তন এ থেকে সি পরিবর্তন দুভাবে ঘটতে পারে, একটা সরাসরি আর একটা দুটো ধাপে ঘটতে পারে। আমরা প্রথম ধাপের ক্ষেত্রে ডেল এইচ এর মান ধরে নিলাম -x কিলোজুল, -x। দ্বিতীয় ক্ষেত্রে দুটো ধাপে সংঘটিত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ ধরে নিলাম -y কিলোজুল, এক্ষেত্রে ডেল এইচ সমান ধরে নিলাম -z কিলোজুল। বোঝা গেছে ধরে নেওয়াটা? বোঝা গেছে তো? তো হেসের সূত্র অনুসারে কি বলছে? হেসের সূত্রানুসারে কি হবে? x = y + z হবে, তাই হবে কি না? আমরা যদি ধরে নিই, যদি x + y, অর্থাৎ আমরা যদি ধরে নিই কি, যদি ধরা হয় y + z ≠ x, আমি ধরে নিলাম যে এটা সমান নয়। আমার কথা বোঝা গেছে? আমি ধরে নিলাম y + z ≠ x, তাহলে কি হবে বলো তো? এবং যদি ধরা হয় y + z ≠ x এবং আমি ধরে নিলাম y + z x এর থেকে বড়, y + z এর মানটা x এর থেকে বড়, তাহলে আমরা কি বলতে পারবো বলো তো? এখান থেকে আমরা বলতে পারবো সি থেকে এতে পরিবর্তনে কি হবে? y + z - x পরিমাণ এনার্জি পাওয়া যাবে, x পরিমাণ শক্তি পাওয়া যাবে, না যাবে না? শক্তি পাওয়া যাবে, তাই তো? যদি আমি ধরে নিই এই মানটা y + z এর মানটা x এর থেকে বড়, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে সি থেকে এ পরিবর্তনে কিন্তু আমরা কিছুটা এনার্জি পাবো। কতটা এনার্জি পাবো? এই এনার্জিটা পাবো, এই শক্তিটা পাবো। আবার পূর্বের অবস্থায় ফিরে এসে এই শক্তিটা পাওয়া যাবে কোনো শক্তি ব্যয় না করে। এটা কিন্তু প্রথম সূত্রের বিরোধী, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিরোধী, তাই কিনা বলো? বিরোধী। তাহলে আমাদের ধরে নেওয়াটা ঠিক আছে? এটা হতে পারে না, আমরা যে ধরে নিয়েছি এটা ঠিক হতে পারে না।
তাহলে বলতেই পারি যে এটা তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে। আমার কথাটা বোঝা গেছে? আরেকবার একটু বলার চেষ্টা করি। দেখো, আমরা এই পরিবর্তনটার কথা বিবেচনা করে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে চাইছি, কেন বলা হয় যে হেসের সূত্রটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রেরই একটা অনুসিদ্ধান্ত। তা আমরা এই পরিবর্তনটার ক্ষেত্রে দেখে নিলাম, সরাসরি এ থেকে সি পরিবর্তনে ডেল এইচের মান এক্স, এ থেকে বিতে ওয়াই, বি থেকে সিতে জেড। হেসের সূত্র বলছে যে এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড হবে। আমরা ধরে নিলাম যে না, হবে না, এক্স আর এক্স সমান ওয়াই প্লাস জেড হবে না। আমরা ধরে নিলাম ওয়াই প্লাস জেডের মানটা এক্সের থেকে বড়। তো আমাদের ধরে নেওয়াটা ঠিক না ভুল? যদি ভুল হয় তাহলে হেসের ধরে নেওয়াটা ঠিক, তাই কি না? তো আমরা যদি এটা ধরে নিই ওয়াই প্লাস জেডের মানটা এক্সের থেকে বড় বেশি, তাহলে আমরা সি থেকে যদি এতে ফিরে আসি তাহলে আমরা এই পরিমাণ এনার্জি কিন্তু পাবো। তো এ থেকে শুরু হয়েছিল, আবার এতে ফিরে আসলাম, তার বিনিময়ে আমরা কি পেলাম? এই এনার্জিটা পেলাম। এটা কিন্তু কখনো হতে পারে না। আমরা কোনো এনার্জি খরচ করলাম না, কোনো শক্তি ব্যয় করলাম না, অথচ আমরা এই পরিমাণ শক্তি পেয়ে গেলাম। এটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিরোধী। তাহলে আমাদের ধরে নেওয়াটা ভুল। কোনটা সঠিক? তাহলে হেসের সূত্র অনুসারে এটা সঠিক। আর এই কথাটা কোথায় পেয়েছি? আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পেয়েছি যে কোনো এনার্জি ব্যয় না করে, কোনো শক্তি ব্যয় না করে অন্য শক্তি পাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে আমরা বলে থাকি হেসের সূত্রটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রেরই একটা অনুসিদ্ধান্ত। এবার আমরা হেসের সূত্রের প্রয়োগ দেখব। হেসের সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে বেশ কিছু গণনা করতে পারি। মনে থাকবে কথাটা? যেমন হেসের সূত্রের আমরা এবার প্রয়োগ দেখব। প্রয়োগ যেমন আমরা গঠন তাপ নির্ণয় করতে পারি। গঠন তাপ, কোন একটা পদার্থের গঠন তাপ নির্ণয় করা যায়। কাদের নির্ণয় করা যায়? যাদের উপাদানগুলো থেকে সরাসরি যৌগর গঠন তাপ নির্ণয় করা যায় না, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু হেসের সূত্র প্রয়োগ করে সেই যৌগগুলোর গঠন তাপ নির্ণয় করতে পারি। এবং আমরা আগের ক্লাসে এই গঠন তাপ নির্ণয় করার গাণিতিক সমস্যাগুলো দেখেছি। ঠিক আছে, আমরা আর কি করতে পারি? আমরা কিন্তু এদের যে বিক্রিয়া তাপও নির্ণয় করতে পারি। বিক্রিয়া তাপ, বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়। বোঝা গেছে? 2 নম্বর প্রয়োগ হলো বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়, 1 নম্বর গঠন তাপ নির্ণয় করা যায়। আগের ক্লাসে আমরা বিভিন্ন যৌগের গঠন তাপ নির্ণয় সংক্রান্ত আলোচনা এবং গাণিতিক সমস্যার সমাধান করেছি। কিভাবে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়? যেমন মনে করো একটা বিক্রিয়া আছে কার্বন, ঠিক আছে, এই কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন মনোক্সাইড তৈরি হয়, এই বিক্রিয়াটার আমরা বিক্রিয়া তাপ নির্ণয় করতে পারি যদি আমাকে কিছু প্রদত্ত ডাটা দিয়ে দেয়। যেমন ডাটা হয়তো দিয়ে দিল, কি দিয়ে দিল? গ্রাফাইট, ঠিক আছে, গ্রাফাইটের সাথে অক্সিজেনের বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। হয়তো এই বিক্রিয়ার ডেল এইচের মান যদি আমাকে দিয়ে দেয়, এই বিক্রিয়া হয়তো ডেল এইচের মান বলে দিল -393.5 কিলোজুল পার মোল। বোঝা গেছে কথাটা? আর একটা বিক্রিয়া হয়তো আমাকে দিয়ে দিল কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, এবং এই বিক্রিয়াটার হয়তো ডেল এইচ বলে দিল -283 কিলোজুল পার মোল। এরকম ডাটা যদি আমাকে দিয়ে দেয় তাহলে সেই জায়গা থেকে আমি এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ কিন্তু সহজে নির্ণয় করতে পারি। কীভাবে বলো তো? দেখো, আমরা এই দুটো বিক্রিয়াকে একটা থেকে আরেকটা, 1 নম্বর যদি আমি এটাকে 1 নম্বর ধরি, এটাকে 2 নম্বর ধরি, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর আমি বিয়োগ করে দেব। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর যদি বিয়োগ করি কি হবে বলো? নিজেরাই বলতে পারবে। এটা কেটে যাবে। এদিকে থাকলো কার্বন গ্রাফাইট। উদ্দেশ্য এই বিক্রিয়াটার আমরা ডেল এইচ নির্ণয় করব। এদিকে থাকলো গ্রাফাইট, আর 1 মল থেকে হাফ মল বাদ দিলে হাফ মল অক্সিজেন থাকলো, আর -CO2, অর্থাৎ CO2টা বাঁ দিকে আছে, সেটাকে ডান দিকে নিয়ে গেলে +CO2 হলো, +CO হলো। ফলে আমরা কিন্তু প্রদত্ত বিক্রিয়াটা পেয়ে গেলাম। বলে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করা যায় তাহলে ডেল এইচের মানটাও আমাকে বিয়োগ করতে হবে। কত? -393.5 থেকে -283, ঠিক আছে। এবং এটা যদি বিয়োগ করা যায় তাহলে কত হবে? -110.5 কিলোজুল পার মোল।
অর্থাৎ প্রদত্ত বিক্রিয়ার যে বিক্রিয়াটা প্রদত্ত বিক্রিয়ার ডেল এইচ হবে এত। খুব সহজে আমরা এইভাবে বিক্রিয়া তাপ নির্ণয় করতে পারি যদি আমাকে কিছু ডাটা সাপ্লাই করে। এইভাবে আমরা বিক্রিয়া তাপ নির্ণয় করতে পারি। আবার আমরা রূপান্তর তাপও নির্ণয় করতে পারি। ফলে প্রয়োগ হিসাবে মনে রাখবে, যেমন আমরা জলযোজন তাপ নির্ণয় করতে পারি। তাহলে যে প্রয়োগগুলো সংক্ষেপে মনে রাখবে, যেমন আমরা জলযোজন তাপ নির্ণয় করতে পারি। জলযোজন তাপ নির্ণয় করা যায়, মনে থাকবে কথাটা। সেই সঙ্গে মনে রাখবে যে হেসের সূত্রের সাহায্যে আমরা রূপান্তর তাপ নির্ণয় করতে পারি। রূপান্তর তাপ নির্ণয় করা যায়। রূপান্তর তাপ কাকে বলে? তো মনে রাখবে, রূপান্তর তাপ জানা আছে কাকে বলে বলো তো? আমাদের রূপভেদগুলো জানা আছে। একটা রূপভেদ থেকে আরেকটা রূপভেদে রূপান্তরের জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় রূপান্তর তাপ। মনে রাখবে ছোট্ট করে, 1 মল একটি রূপভেদ থেকে অন্য রূপভেদে রূপান্তরে তাপের যে পরিবর্তন, সেই তাপের পরিবর্তনকে বলা হয় রূপান্তর তাপ। 1 মল একটা রূপভেদ থেকে আর একটা রূপভেদে রূপান্তরে যে তাপের যে পরিবর্তন, সেই তাপের পরিবর্তনটাকে বলা হয় রূপান্তর তাপ। আমরা হেসের সূত্রের সাহায্যে এই রূপান্তর তাপের মানও নির্ণয় করতে পারি। ফলে হেসের সূত্রের প্রয়োগ ব্যাপক, বহু জিনিস আমরা হেসের সূত্র থেকে নির্ণয় করতে পারি। যেমন এইরকম একটা যদি আমরা বলি যে আমরা যদি দেখি একটা রূপান্তরের ক্ষেত্রে দেখি, যেমন সালফার রম্বিক বা মনোক্লিনিক ধরে নিলাম। এই মনোক্লিনিক সালফার থেকে আমরা কি করব? রম্বিক সালফার। বোঝা গেছে? মনোক্লিনিক থেকে রম্বিক সালফারের ক্ষেত্রে ডেল এইচ এর মানটা নির্ণয় করব। তো এই মনোক্লিনিক সালফার থেকে রম্বিক সালফার রূপান্তরে ডেল এইচ এর মানটা নির্ণয় করতে গেলে আমাকে কিছু ডাটা সাপ্লাই করতে হবে। ওরকম প্রদত্ত ডাটা যদি এরকম দিয়ে দেয়, যেমন মনে করো মনোক্লিনিক, ঠিক আছে, মনোক্লিনিক সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এর ডেল এইচ হয়তো আমাকে বলে দিল সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, এর ডেল এইচ হয়তো বলে দিল যে -200 মনে করো 97.3 কিলোজুল পার মোল। বোঝা গেছে? এরকম একটা মান হয়তো আমি ধরে নিলাম। আবার আরেকটা ডাটা সাপ্লাই করেছে যে এই রম্বিক সালফারের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় তখন যে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, এর হয়তো ডাটাটা সাপ্লাই করেছে -296.9 কিলোজুল পার মোল। এরকম মনে করো দুটো ডাটা ধরে নিলাম, দুটো ডাটা সাপ্লাই করেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাকে উপরের যে বিক্রিয়াটা বা উপরের যে পরিবর্তন, এই পরিবর্তনটা ডেল এইচ বের করব। আমরা হেসের সূত্র প্রয়োগ করে খুব সহজে কিন্তু উপরের এই পরিবর্তনটা ডেল এইচ গণনা করতে পারি। আমরা দেখো এই বিক্রিয়া দুটো যদি বিয়োগ করে দেওয়া যায়, 1 নম্বর থেকে 2 নম্বর যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে। বাঁদিকে থাকবে সালফার মনোক্লিনিক, তাই কি না? আর এটা বাঁদিকে রম্বিকটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে ডান দিকে হয়ে যাবে রম্বিক সালফার রম্বিক। এক্ষেত্রে ডেল এইচ এর মান কত হবে বলো তো? বিয়োগ করে আমরা পাবো -297.3 -296.9 কিলোজুল পার মোল। এটা যদি বিয়োগ করা যায় তাহলে 0.4 কিলোজুল পার মোল। এই খুব সহজে আমরা কি করলাম, এই যে প্রদত্ত বিক্রিয়াটার বা পরিবর্তনটার এই রূপান্তরের ক্ষেত্রে আমরা কিন্তু তাদের রূপান্তরের জন্য তাপ বের করতে পারলাম। এভাবে বহু ক্ষেত্রে কিন্তু হেসের সূত্রটাকে আমরা কাজে লাগাতে পারি। তোমরা বলতে পারবে যে হেসের সূত্রটা তাপগতিবিদ্যার কত নম্বর সূত্রের অনুসিদ্ধান্ত? বন্ধন বিয়োজন শক্তি, আর এক ধরনের শক্তি তথা এনথালপি নিয়ে আমরা কথা বলবো। বন্ধন বিয়োজন এই শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে বন্ধন বিয়োজন বলতে বন্ধন ভাঙার জন্য যে শক্তি, কিন্তু এর একটা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। ফলে
পরীক্ষায় লেখার জন্য যে কথাটা আমরা মনে রাখবো সংজ্ঞার আকারে, সেটা মনে রাখবে যে নির্দিষ্ট প্রকারের এক মল সংখ্যক বন্ধন বিভাজনে প্রয়োজনীয় শক্তিকে বলা হয় বন্ধন বিভাজন শক্তি। মনে রাখবে ভালো করে, ছোট্ট কথা যে নির্দিষ্ট প্রকারের কিন্তু হতে হবে, কতগুলো বন্ধনকে ভাঙতে হবে, এক মল সংখ্যক বন্ধনকে ভাঙতে হবে, ছিন্ন করতে হবে, তবে সমযোজী বন্ধন হবে তারা। তাহলে নির্দিষ্ট প্রকারে এক মল, মনে রাখবে সমযোজী, এক মল সমযোজী বন্ধন ছিন্ন করতে বা বিভাজন করতে প্রয়োজনীয় শক্তিকে বলা হবে বন্ধন বিভাজন শক্তি। মনে থাকবে কথাটা। কিন্তু বন্ধন বিভাজন শক্তির ক্ষেত্রে একটা অণুর মধ্যে যদি একাধিক বন্ধন থাকে তাহলে সব বন্ধনগুলো কিন্তু একই প্রকারের হয় না, বিভিন্ন প্রকারের হয়। সে কারণে বন্ধন বিভাজন শক্তির পরিবর্তে আমরা বন্ধন শক্তিটা ব্যবহার করে থাকি। বন্ধন শক্তি কথাটা বোঝাতে পারলাম। যেমন আমরা যদি মিথেনের ক্ষেত্রে দেখি, মিথেনের ক্ষেত্রে যে 4টা বন্ধন আছে, সেই 4টা বন্ধনের বন্ধন বিভাজন শক্তির মান আলাদা আলাদা। বোঝা গেছে? 4টা বন্ধন শক্তির মান আলাদা আলাদা। যেমন একটার মান প্রায় 427 কিলো, একটার মান প্রায় 439-এর মতো, আরেকটার মান প্রায় 452-এর মতো, আরেকটার মান প্রায় 337-এর মতো। বোঝা গেছে? ফলে এই মানের যে পরিবর্তন, তাহলে বিভিন্ন দেখো 4টা বন্ধন শক্তির মান আলাদা আলাদা। তাহলে বন্ধন বিভাজন শক্তি বলতে একই প্রকারের কিন্তু বোঝায়, নির্দিষ্ট প্রকার, এক ধরনের বন্ধনকে বোঝায়। কিন্তু দেখো এর মধ্যে একই ধরনের বন্ধন নেই, বন্ধন ভিন্ন ভিন্ন। সে কারণে আমরা বন্ধন শক্তি শব্দটা ব্যবহার করে থাকি। কাকে বলা হয় বন্ধন শক্তি? এই বন্ধন বিভাজন শক্তি যে আছে, বন্ধন বিভাজন শক্তির গড় মানকে বলা হয় বন্ধন শক্তি। বন্ধন বিভাজন শক্তির গড় মান মনে রাখবে ভালো করে, গড় মানটাকে বলা হয় বন্ধন শক্তি। তাহলে বলো তো মিথেনের কি হবে? মিথেন এর CH বন্ধনের বন্ধন শক্তি কত হবে? বন্ধন শক্তি বলতে গড় শক্তি সমান কত হবে? 427 প্লাস 439 452 প্লাস 347/4, এটা প্রায় 416 কিলোজুল পার মল হবে। বোঝা গেছে? ফলে মিথেনের CH বন্ধনের বন্ধন শক্তি প্রায় 416 কিলোজুল পার মল। ফলে অ্যাপ্লিকেশনের দিক দিয়ে বন্ধন বিভাজন শক্তির তুলনায় বন্ধন শক্তি কিন্তু প্রয়োগটা ব্যাপক। কারণ একই অণুর মধ্যে ভিন্ন ভিন্ন বন্ধন, যেমন জলের ক্ষেত্রে যদি আমরা দেখি, জলের মধ্যে দুটো বন্ধনের শক্তি কিন্তু সমান নয়, একটার শক্তি বেশি, একটার শক্তি কম। ফলে একই অণুর মধ্যে যখন একাধিক বন্ধন থাকে তখন বন্ধনগুলোর শক্তি ভিন্ন ভিন্ন হওয়ায় বন্ধন বিভাজন শক্তির তুলনায় বন্ধন শক্তি আমরা ব্যবহার করে থাকি। আর এই হলো আজকের আলোচনা। বেশ কিছু নতুন বিষয় আমরা দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম। আমার তো মনে হয় বুঝতে পেরেছ। ফলে এই আজকে ধারণা বিশেষ করে মূলত হেসের সূত্র খুব ইম্পর্টেন্ট। ফলে সমগ্র বিষয় সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।